হ্যালো বন্ধুরা তোমরা জানো আমি রিসেন্ট দুটো ভিডিও পূজাকে নিয়ে করেছিলাম। না, আমি পূজার এগেনস্টেও ভিডিও করিনি, পূজার পরেও করিনি। আমি জাস্ট আমার যেগুলো মনে হয়েছে আমি সেই কথাগুলো বলেছি। আমি কিন্তু কোথাও কোনো রকম ডাউট প্রকাশ করিনি যে পূজা অসুস্থ নয়। আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে একবারের জায়গায় 100 বার বলেছি যে পূজা অসুস্থ। আজকে তোমাদেরকে জানাবো পূজা আমাকে কি জানালো, পূজা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, পূজা কি জানালো আমাকে পূজার তরফ থেকে, আমি ঠিক কতটা ভুল কতটা ঠিক সবটা নিয়ে আজকে আমার ভিডিও। চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে এখন মেন টপিক্সে যাওয়া যাক, সেটা হলো পূজা। হ্যাঁ, আমরা সবাই জানি পূজা ক্যান্সার সার্ভাইভার, আমরা এগুলো সবাই সবটা জানি। আমি এই সব বিষয়ে আসবো না। পূজা আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু জানিয়েছে আমার ভিডিওর মারফত, সেটা নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই আজকে। আমি সবার আগে পূজাকে বলবো, দেখো পূজা, তুমি কিন্তু আমার শত্রু নও। তুমি একটা ছোট্ট মেয়ে, আমার থেকে অনেক ছোট তুমি। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার বোনের মতো, তুমি আমার একদম বোনের মতো। আমার যদি বোন থাকতো তাহলে কি তাকে আমি শাসন করতে পারতাম না? আর তারপরে আমরা যখন দুজনেই ক্রিয়েটার, তাই না, তো সেই জায়গা ধরে আমরা সহ ক্রিয়েটার, একই ফিল্ডে কাজ করছি। পূজা আমি জানি আজকে থেকে না, আরও বেশ কয়েক বছর আগে থেকে, আমি যখন প্রথম তোমাকে ফেসবুকে দেখেছি, আমি কিন্তু তোমাকে চিনি তোমার ক্যান্সারের কারণে, কারণ তখন থেকেই তুমি ক্যান্সারের সঙ্গে ফাইট করছিলে। তোমার যখন ফার্স্ট লিম্ফোমা গ্ল্যান্ডে আসে তখন থেকে আমি তোমাকে ফেসবুকে প্রথম চিনি, তারপরে তোমাকে আমি ওয়াইটিতে তো রিসেন্ট চিনি, খুব বেশি দিন হয়নি চিনেছি, তাও বছরখানেক হবে আমি তোমাকে ওয়াইটিতে চিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সময়টা আমার খুব খারাপ লেগেছিল। তোমার যখন ফার্স্ট ক্যান্সার এসছে তখন তোমার মেয়েটি অনেক ছোটো আর তোমার বয়স যথেষ্ট কম। আমি সবটাই জানি, তোমার বিষয় সবটাই জানি যে তুমি কীভাবে ফাইট করছো, কী করেছো। এখন গিয়ে দাঁড়িয়ে দেখো, আমার একটা রোগ হয়েছে, হতেই পারে আমার একটা রোগ হয়েছে, আমি সেখান থেকে তো সুস্থ হব, যার কারণে আমি ডাক্তার দেখাবো, আমি ট্রিটমেন্টের ওপরে থাকবো। সুস্থ হয়ে যাওয়ার পরে 2 বছর 3 বছর পরে নিশ্চয়ই আমি ওই একই রোগ নিয়ে আমি বলতে পারি আমার কি এক্সপিরিয়েন্স, আমি সেটা বলতে পারি। কিন্তু আমি কি সারা হোল লাইফ বলে যাব যে আমার ওই রোগটা চলছে, তাহলে আমি কি ট্রিটমেন্ট করলাম? আমার প্রশ্ন এখানে। হ্যাঁ, এবার কি অন্যান্য রোগের ক্ষেত্রে কি একটা অ্যাসুরেন্স থাকে, ক্যান্সার এমন একটা জিনিস যেটা রিব্যাক করে আসে, যেটা আবার ফিরে আসতে পারে। এই জন্য ক্যান্সারটা মারাত্মক ভয়ের, এই কারণে কিন্তু ক্যান্সারকে আমরা মারণ রোগ বলি। আচ্ছা, শুধুমাত্র ক্যান্সারই কি মারণ রোগ? অন্য কোনো মারণ রোগ কি নেই? এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণে ক্যান্সারের থেকেও মানে হাই রেঞ্জের রোগ কিন্তু আছে। দেখো তোমরা, ক্যান্সার আমরা শুনলে সাংঘাতিক ভয় পাই, কিন্তু এই যে যাদের স্ট্রোক হয়, ক্যান্সার তো তাও তোমাকে সময় দেবে ট্রিটমেন্ট করার। এমন স্ট্রোক আছে সেকেন্ডের মধ্যে মানুষকে শেষ করে দেয়, সুস্থ স্বাভাবিক, তার শরীরে তো কোনো রোগই নেই। এটাকে আমরা কিন্তু মারণ রোগ বলি না, তাই না? এটা থেকে আমরা ভয় পাই না, আমাদের কাছের মানুষগুলো কি চলে যায় না? আমার নিজের দুই দাদা যারা হ্যাঁ টুকটাকে স্মোক করতো, কখনো ড্রিঙ্কও করতো না, কাজকর্ম সংসার ছাড়া কোনো কাজ তাদের জীবনে ছিল না, তাদের ব্যবসা ছিল, বেশ যথেষ্ট সাকসেসফুল তারা তাদের বিজনেসে ছিল। আজকে গিয়ে দেখো সেই ফ্যামিলিটার কী পরিস্থিতি। ছোটদার ছেলেটা পড়াশোনা করতো, ক্লাস 9-এ পড়ছিল, এখন তাকে কাজ করতে হচ্ছে, কারণ তার সংসার চালাতে হবে। ব্যবসা কখনো দেখেনি বাবা কীভাবে করতো। প্রচুর মানুষ টাকা পয়সা নিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে, জানেই না কোথায় কী, কারণ ছেলেটা ছোটো, বোঝার মতো পরিস্থিতিতে তো নেই। আর দাদা কি বুঝেছে আমি চলে যাব? কারণ তার যখন চলে গেছে তার বয়স 37। কী করে বুঝবে বলো? তাহলে এই যে আমার দুই দাদা, আমার জেঠু কিন্তু বেঁচে আছে, তার 2 ছেলে, বদ্দা ছোদ্দা, দুজনেই 1 বছরের মধ্যে চলে গেছে স্ট্রোকে। সময় দেয়নি, পয়সার অভাব ছিল না ওই মুহূর্তে, তাদের লাখ লাখ টাকা কোনো ব্যাপার ছিল না। আজকের দিনে এসে সব শেষ হয়ে গেছে, বসে খেলে রাজাগুলাও শেষ হয়ে যায়, কিন্তু ওই সময়টাতে তো ছিল তাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা ছিল, কিন্তু সেই টাইমটাই দেওয়া হয়নি। যে ইঞ্জেকশনটা দেওয়া হয় মিনিমাম, যে কাছাপিঠে হসপিটালে নিয়ে গেলে সেটা দেওয়ার টাইম পর্যন্ত দেয়নি। তাহলে তোমরা কি বলবে এটা মারণ রোগ নয়? এটাতে কি হলো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু পূজাকে বলেছে, পূজা মৃত্যু মরা করো না, কারণ তুমি একটা ছোট্ট মেয়ে, তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। কেন তুমি এইরকম নেগেটিভ কথা বলছো? আর তারপরে তোমার বাচ্চাটা কত ছোট, ও কারণ করে বেঁচে থাকবে। মা ছাড়া এই পৃথিবীতে জানো তো কেউ নেই, মা ছাড়া কেউ নেই। মাকে দরকারি, বিশেষ করে একটা বাচ্চার অন্তত তাকে গাইড করার জন্য 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত তার মায়ের ভূমিকা সাংঘাতিক ভূমিকা। সেখান থেকে তোমাকে বারবার বলি যে পূজা, মরা কথাটা বাদ দিয়ে তুমি
সেটাই বলছি। কিন্তু আজকে আমার একটা রোগ হয়েছে মানে আমি মরে যাব, যদি সেটাই হয় তাহলে তো পূজাকে আমি বলবো আমি তো তাহলে মরে গিয়ে নতুন জন্ম নিয়েছি, আমি নিজের ক্ষেত্রে বলবো। কিন্তু আমি কোনোদিনও আমার ভিডিও, তো তখনও আমার চ্যানেল ছিল, আমি ভিডিও করেছি, দেখে নিও, কোনোদিনও মানুষকে না ভয় পাওয়াই দিইনি। কারণ আমার যে রোগটা হয়েছে এই রোগ অজস্র মানুষের আছে, আমাকে দেখে যদি আমাকে তারা দেখে তখন তারা সাংঘাতিক ভয় পাবে, ভয় পেয়ে তাদের একটা প্যানিক অ্যাটাক হয়ে যায়, তাই না? এই কারণেই তোমাকে বলছি আজকে তুমি যে লিম্ফোমা তোমার হয়েছে সেখান থেকে রিকভারি করে তুমি এসেছো, তোমার লিম্ফোমা নেই শরীরে, তুমি সুস্থ, এটা তো সত্যি কথা পূজা, তুমি সুস্থ। এবার তোমার ক্যান্সার রিব্যাক করতে পারে, তোমার যেটা বলছো, তুমি তো কিছুদিন আগেও বলেছিলে তোমার লিউকেমিয়া হয়েছে, ডক্টররা সাসপেক্ট করেছে, ডক্টর বলছে তোমার লিউকেমিয়া, তোমার ডিএমটিরও দরকার হতে পারে। এর আগের বার যখন তুমি চেক আপে গিয়েছিলে ভেলোরে তখন বলেছো লিউকেমিয়াতে তোমার হয়নি, সাসপেক্ট মানে কি সেটা ডক্টর না সাসপেক্টের ওপরে পেশেন্ট বা পেশেন্ট পার্টিকে বলে না এটা হয়েছে। আমার ক্যান্সার হয়নি পূজা, ক্যান্সারে কিন্তু আমি ক্যান্সারের বাবাকে দেখে এসেছি। আমার যে সব রোগ হয়েছে না, তুমি আমার জায়গায় দাঁড়ালে কী করতে? আমি ওই স্টোরি নিয়ে ভিডিও করতে বসলে মিলিয়ন ভিউজ পাবো। আমি এখনও সেই জায়গা থেকে কিন্তু উঠে আসিনি, আমি এখনও ট্রিটমেন্টে রয়েছি। টাকার জন্য আমি লাস্ট টাইম চেক আপ করাতে পারিনি, কারণ আমার এক একটা চেক আপ করাতে গেলেই 5-5.5 লাখ টাকার প্রয়োজন। আমি নার্সিংহোমে দেখিয়েছি, ওই মুহূর্তে আমার পক্ষে টাইম ছিল না যে আমি 7 দিন হোল্ড করে কোনো হসপিটালে, স্টেটের বাইরে গিয়ে কোনো হসপিটালে হোল্ড করে গিয়ে আমি ডাক্তার দেখাবো। কারণ আমার কাছে ওই টাইমটা, যে টাইমটা আমি গেছি, একটা দিন মানে বিশাল এসেন্সিয়াল একটা ব্যাপার ছিল। ওই একটা দিনে আমার সব শেষ হয়ে যেতে পারতো। তুমি তো এক ক্যান্সার বলছো, সেখান থেকে তুমি সুস্থ হয়ে এসেছো। ক্যান্সার মারণ রোগ, আমরা জানি ক্যান্সারকে আমরা মারণ রোগ বলি, কিন্তু ক্যান্সার থেকে মানুষ কিন্তু সুস্থ হয়ে বেঁচে ফেলে। হ্যাঁ, ক্যান্সারের কিছু স্টেজ আছে, সেই স্টেজ থেকে রিকভারি করা যায় না, এটা জানি। আর জানো তো পূজা, এই যে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসি তো তোমাদের সবাইকে, যত এখানে বিজনেস করতে বসি না কেন, কারণ লাইফের বিনিময়ে নয়, কিন্তু কারণ জীবনের বিনিময়ে ব্যবসা করি না। সেখানে দাঁড়িয়ে এই যে কিংমাই লাইফস্টাইলের ভাইটা, ওর জন্য অনেক করেছে, দেখো কত ছোটো বয়স, ও চলে গেল, জানতাম ওর ফাইনাল স্টেজ। এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে রিকভারি করাটা সম্ভব নয়, তারপরেও মনকে বুঝিয়ে গেছি কিছু একটা মিরাক্কেল ঘটবেই, এই ভাইটি চলে যেতে পারে না, আপ্রাণ চেষ্টা করে গেছি। তারপরে এই যে বিশ্বজিৎ দা, ইন্দ্রাণীর যে হাজবেন্ড, সেক্ষেত্রেও জানতাম যে ওর বেডসোলটা ফাইনাল স্টেজে আছে, কারণ আমি নিজে 2 বার গেছি তো ওদের বাড়িতে, আমি জানতাম, আমি জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও মনকে বলে গেছি যে না, কিছু মিরাক্কেল ঘটবে, কারণ আমরা যাদেরকে ভালোবাসি না তাদের হারাতে চাই না। তুমিও সেই রকমই একজন। আর তোমার যখন এরকম কোনো স্টেজে তুমি নেই, সেখানে তুমি কেন বলছো আমি বাঁচবো না? তোমার শর্টসগুলো, এগুলো দেখলে যে কোনো স্বাভাবিক মানুষ ডিমোটিভেট হয়ে যাবে। আমি তো তোমার ভিডিও দেখতে পারি না, তোমার ভিডিও দেখলে যেন আমার সারাটা দিন কেমন চলে, আমি তোমার সঙ্গে নিজেকে রিলেট করে ফেলি। আমার মনে হয় আমি তো এখনও এই জায়গা থেকে সার্ভাইভ করতে পারিনি, আমার এখনও ট্রিটমেন্ট চলছে, আমি অ্যারেঞ্জ করতে পারছি না বলে আমার চেক আপ করতে যেতে পারছি না, কারণ আমার লাং এখনও ইনফেক্টেড, আমি এখনও সুস্থ না। আমার এখনও বিশ্বাস করো তোমার ভিডিও দেখলে সেদিন আমার বেশি করে পেইন হয়, বেশি করে আমার শ্বাসকষ্ট যেটা কমে গেছে। আমার শ্বাসকষ্ট হচ্ছে 3-4 দিন ধরে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, বুকের মধ্যে মনে হচ্ছে কিছু একটা ভারী কিছু সেই আগের মতো আমাকে চাপিয়ে রেখেছে। আচ্ছা পূজা, এটা কি মারাত্মক ডিজিজ নয়? এই যে লাং ইনফেকশন আমার, এটা যদি আমার আইডেন্টিফাই হয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, আমি মেডিসিনে এখন অনেক সুস্থ আছি, কিওর আছি, আমি জানি এটা থেকে ডেঞ্জারাস কিছু হবে না আমার আর। কিন্তু যদি আমি আইডেন্টিফাই না হতো, ওটা তো আমার লাং ক্যান্সার হতোই হতো, তাহলে আমি মরে যেতাম না পূজা। আমার প্রোলাক্টাইন নর্মাল মানুষের 5 থেকে 7 থাকে, আমার 100 ক্রস করে গেছে, তাও পিটুইটারিতে প্রোলাক্টাইন জমে যাওয়া মানে তো বোঝো ব্রেন টিউমার। আচ্ছা পূজা, ব্রেন টিউমার থেকে ব্রেন ক্যান্সার হয় না? পূজা, সেখান থেকে আমি মরে যেতে পারতাম না? আমার রোগ আইডেন্টিফাই হয়েছে, আমি সুস্থ হয়েছি, আমি বলবো আমি কি তাহলে মরে যাব? তখন সেই সময় গিয়েও বলিনি, এখনও বলবো না, আমি এখন সুস্থ। রোগ আইডেন্টিফাই হয়ে গেলে, ট্রিটমেন্ট হলে, তাহলে আমি মরবো কেন? আমি মরবো কেন? আমার প্রত্যেকটা জিনিস তো ক্যান্সারকেই ইন্ডিকেট করছিল। আমি যদি এখানে আর 1টা মাস ডিলে করতাম, আমার ডেফিনেট ক্যান্সার হতো। এবং ডক্টর যেখানে মানিকালের মতো জায়গায় ডক্টর, অত বড় ডক্টররা, ইন্টারন্যাশনাল ডক্টররা যেখানে বলছে আমি লাকিও, আর 1 মাস পরে আমি যদি যেতাম, হয়তো তাদের হাতে আর কিচ্ছু করার থাকতো না। এই কথাটা ডক্টররা আমাকে বলেছে, আমার হাজব্যান্ড, আমি ভেতরে তো ডক্টরের চেম্বারে সবাই উঠতে পারেন, আমার বাবা ছিল, কিন্তু বাবা বাইরে ছিল, আমি আর আমার হাজব্যান্ড গিয়ে কথা বলছিলাম। ডক্টর নিজে, মোহন ভাটগান্ডি, যে কিনা প্রোলাক্টারের ডক্টর ছিলেন, উনি নিজে আমাকে বলছেন যে আমি লাকি।
এরকম কেসেস ওনাদের হাতে আসে না। তাহলে আমি যখন লাকি, ঈশ্বর যখন আমাকে দিয়েছে সময়, আমাকে বাঁচিয়ে রেখেছে, তাহলে আমি কেন মানুষকে, এরকম পেশেন্ট যারা আছে, আমি তো একা নই, তাদেরকে তো ভয় পাবো না, তাদেরকে মোটিভেট করবো, দেখো ভয় পেও না, ট্রিটমেন্ট করো, ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে। আমি ভালো হয়ে গেছি, আমি প্যারালাইসিসের মতো হয়ে গেছিলাম, আমার হাতে পায়ে জোর ছিল না, আমি কথা বলতে পারতাম না, গা হাত পা কাঁপতো, আমি খেতে পারতাম না, আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো, বুঝতে পারছো তো? আমাকে হুইল চেয়ারে করে এয়ারপোর্টে আমাকে ওইভাবে তুলে আমাকে ফ্লাইটে তুলতে হয়েছে। তোমার থেকে তাহলে কতটা খারাপ কন্ডিশনে আমি ছিলাম। আমার লেফট সাইডের কিডনি 9 সেন্টিমিটার বড় হয়ে গেছে শুধুমাত্র এই প্রোলাক্টানের জন্য। কিডনি ফেলিয়ার হয়ে গেলে মানুষ মারা যায় না পূজা? তাহলে আমি কোথার থেকে রিকভারি করেছি? আমার এখন কিডনি ঠিক আছে, আমি ভয় পাইয়ে দেবো মানুষকে? আর তারপরে এইগুলো তো আমার ফ্যামিলির লোকজনও ভয় পাবে। আমি এখন আমার হাজব্যান্ড মাঝে মাঝে যখন বুকে পেইন হয়, আমি বলতে চাই না, যদি কখনো শোনাম মেডিসিন আছে খাই, তখন আমার হাজব্যান্ড বলে যত কষ্ট হোক চলো আরেকবার যাই। আমি জানি আরেকবার গেলে আমার 5-6 লাখ টাকা প্রত্যেক, মানে বছরে 2 বার করে 8-10 লাখ 10 লাখ 12 লাখ টাকা করে খরচা করে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। কারণ বছরে 2 বার করে আমাকে যেতে হচ্ছে, ওখানে চেক আপে যেতে হচ্ছিল। লাস্ট 1 বছর ধরে আমি যাচ্ছি না, যাবো, আমি যাবো, আরেকবার আমাকে চেক আপ করতেই হবে। এবারে আমার কন্ডিশনটা এমন হচ্ছে, একবারে আমার হচ্ছে না, আমাকে 6 মাস পর পর আবার দিচ্ছে চেক আপ। তার মানে বুঝতে পারছো তো, আমি খুব একটা ভালো জায়গা থেকে উঠে আসিনি। 3 বার আমি গিয়েছি। এটা তো 3টে রোগের কথা বললাম। আমার ইউট্রাস্টের পরিস্থিতি জানো তুমি? তুমি ক্যান্সার বলছো, আমি কোথা থেকে উঠে এসেছি 2011 সাল থেকে, জানো তুমি? 8 মাস আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। ডক্টর সুভাষ বিশ্বাস ওরকম একজন ডক্টর, যে কিনা SSKM-এর প্রফেসর ছিলেন, যে কিনা ম্যাক্সিমাম তার থাকে, সে ফরেনে গিয়ে তার কনফারেন্স থাকে, সেই ডক্টর আমাকে একটা টাইমে এসে বললেন আমি পাচ্ছি না, আমার রেফারেন্সে ভেলোর যাও। বুঝতে পেরেছো তো কতবার আমার বায়োপসি হয়েছে ওখান থেকে নিয়ে। তাহলে আমি তার জন্য বলবো আমি মরে গেছি? আমার আইডেন্টিফাই হয়েছে, ডক্টররা আপ্রাণ চেষ্টা করেছে, কারণ তার একটা ওয়ে ছিল, সেই ওয়ে ধরে আমি সুস্থ হয়েছি। কিছুদিন লেট হলে আমার তো ডেফিনেট ক্যান্সার হতো। তাহলে কতগুলো জায়গায় আমার ক্যান্সার হতে পারতো। সেখান থেকে যদি আমি ভালো থাকি, তোমার ক্যান্সার যেখানে আইডেন্টিফাই হয়েছে, তুমি সেখান থেকে সুস্থ রিকভার করে চলে এসেছো, তাহলে কেন বারবার বলছো তোমার ক্যান্সার, বাঁচবো না? আমার প্রশ্ন এটাই, নিজেরটুকু না ভেবে হাজব্যান্ডের কথা ভাবো, মায়ের কথা ভাবো, মেয়ের কথা ভাবো, সবার আগে মেয়েটির কথা ভাবো। নিজেকে পজিটিভ কিছু দাও, দেখবে তুমি আরও স্ট্রং। তোমাকে তো আমি ভীষণ স্ট্রং মনে করতাম। তুমি বলছো তোমার ব্রেস্টে ডক্টর সাসপেক্ট করছে গ্ল্যান্ড এসছে, এটা ক্যান্সার হতে পারে। সাসপেক্ট এভাবে হয় না পূজা, এভাবে সাসপেক্ট হয় না। যে গ্ল্যান্ড তোমার এসছে শুধুমাত্র ক্যান্সার পেশেন্ট বলে তোমার ভয়টা বেশি, তাই কারণে তুমি হয়তো বেশি ডিপ্রেসড, ভয় পাচ্ছ, যেহেতু তোমার শরীরে একটা ক্যান্সার ছিল, কিন্তু ক্যান্সারটা তো এখন নেই গো বাবু, তুমি তো এখন সুস্থ। এখন এত নেগেটিভ ভেবো না। আর এই ক্যান্সার পেশেন্টদেরই শুধুমাত্র ব্রেস্টে গ্ল্যান্ড থাকে সেটা নয় পূজা, নর্মাল ওমেনদেরও ব্রেস্টে গ্ল্যান্ড থাকে। আমার নিজের ছিল, আমার মেয়ের তখন 2.5 বছর বয়স। দিব্যেন্দু গৌতমের নাম শুনেছ? আমাদের আরজি করের যে সুপার, আমাদের এখানেই পাই সার্জেন্ট। মেয়ের তখন 2.5 বছর বয়স। প্রচণ্ড অত্যাধিক পেইন হচ্ছিল আমার রাইট সাইডের ব্রেস্টে, অত্যাধিক, আর ফুলে গেছে, বড় বড় লাংস ছিল, বুঝতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আমি নর্মাল জেনারেল ফিজিওশিয়ান দেখার সাথে সাথে তখনই উনি আমাকে সার্জেন্টের কাছে পাঠায়। আমাকে 3 মাস ট্রিটমেন্ট করে দিব্যেন্দু গৌতম, এবং উনি ফার্স্ট টাইম আমাকে বলেছিলেন বাচ্চার ব্রেস্ট ফিডিং করা বন্ধ এই মুহূর্তে করতে হবে। 3 মাস আমি ট্রিটমেন্ট করব, মেডিসিন দিচ্ছে, আশা করি কিউর হয়ে যাবে। যদি ব্রেস্ট ফিডিং বন্ধ না করে 3 মাস পরে ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। আমার হাজব্যান্ডকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এই কথা বলেছি। তাহলে আমি যখন জানি কোথায় গেলে আমার ক্ষতিটা হবে, তাহলে আমি সেই জায়গাটাতে যাবো না। আজকে তো আমি সুস্থ, দেখবে সুস্থ, তাহলে ওগুলোকে আমার গ্ল্যান্ড ছিল না। 3 মাস 15 দিন পর পর আমার চেক আপ হতো, আমাকে খেতে হতো, মেডিসিন খেতে হতো 3 মাস। তারপর থেকে এখন পর্যন্ত আমি ভালো আছি। তাহলে আমি তোমাকে আরেকটা কথা বলছি, আমার আন্ডার আর্মসে আজকে প্রায় 15 বছরের ওপরে, 15 বছর কি 20-25 বছর হবে, একটা গ্ল্যান্ড ছিল, ফুলে থাকতো সবসময়, প্রচণ্ড পেইন, মাঝে মাঝে যন্ত্রণা হতো। আমি কাউকে বলতাম না, তো পারতাম, আমি বুঝতাম না, কাউকে বলিনি। তো আমি যখন ব্যাঙ্গালোরে যাই, আমার লাঙের ইনফেকশনের জন্য বুকে ইউএসজিটা হয়, তখন ওরা তো অন্যরকমভাবে ইউএসজি করে, ইউএসজি যখন করছে আমার আন্ডার আর্মসেও গেছে, তখন আমি চিৎকার করে উঠেছি আমার পেইনে। ওরা ওখানটা ভালো করে দেখলো, আমার ওটা থেকে আমার ব্রেস্টে একটা ইনফেকশান এসেছে, ব্রেস্টে একটা প্রবলেম এসেছে। ডক্টর আমাকে জানায়ও নি, আমার ফ্যামিলি পার্সন তো জানেনি যে আমার ব্রেস্ট, কারণ এত কমপ্লিকেশন নিয়ে আমি গেছি ব্যাঙ্গালোরে।
ডক্টর আমাদেরকে আর ভয় পাইয়ে দেয়নি। আমি যখন ওই রিপোর্টসগুলো নিয়ে রিসেন্ট আমার ইউটারাসের প্রবলেম হচ্ছিল, আমি এখানে 3টে ডক্টরের কাছে কনসাল্ট করি গাইনো, তারা আমাকে একই সাজেশন দেয়। যাই হোক, তার মধ্যে একজন ডক্টর মারা গেছেন রিসেন্ট, ওনারও ক্যান্সার ছিল, লাং ক্যান্সার, 70-র ওপরে ওনার এজ, খুব ভালো ডক্টর ছিলেন, এই 8-10 দিন হবে মারা গেছেন। ওনার কাছে যখন যাই, আমি যেখানে যাই এখন আমার পুরো এরকম ফাইল নিয়ে সেখানে যেতে হয়, দেখাতে হয় যে আমার প্রিভিয়াসে এই ছিল, আমার এখনও শরীরে এই আছে। তো দেখে আমাকে ওই ডক্টর বলছেন বেস্টেও এটা ছিল, এত কমপ্লিকেশান ছিল, কি করে বেঁচে আছো তুমি, কত টাকা তোমার খরচা হয়েছে, তুমি তো ভগবান পেয়েছো যে তোমাকে বাঁচিয়ে রেখেছে এত রোগ থেকে, অন্য কোনো মানুষ হলে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তখন আমি জানতে পারি আমার ব্রেস্টে কী ছিল। ডাক্তাররা এভাবে মানুষকে ভয় পাইয়ে দেয় না, এটুকুই বলবো। আরও অনেক কিছু তোমাকে বলার আছে, আমি পরবর্তী ভিডিওতে বলবো, একটা ভিডিওতে এত কিছু বলার সম্ভব নয়। আর আমি তোমার শত্রু নই, তোমাকে আমি কোনো কিছুতেই বারণ করছি না। অবশ্যই তোমার টাকার ভীষণ দরকার, আমি জানি, যে ট্রিটমেন্টই হোক। তুমি ভেবো না বোন যে তোমার বেস্টে কিছু এসছে বলে, গ্ল্যান্ড এসছে, সেটা আইলিতে, তার মানে ডক্টর সাসপেক্ট করছে মানে ক্যান্সার। আমি তোমাকে বলছি, আমি দিদি হয়ে তোমায় বলছি ক্যান্সার নয়। তোমার মেয়ে তোমার জন্য লাকি, এটুকু বলতে পারি। আর এই মেয়ের জন্য তোমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ হতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। তোমার ভাগ্য খারাপ, তোমাকে ভগবান এই রোগ দিয়েছে, তোমাকে এর জন্য ফাইট করতে হচ্ছে, সাফার করতে হচ্ছে, ফিজিক্যালি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার মেয়ে তো এত খারাপ ভাগ্য নিয়ে আসেনি, ওর ভাগ্যে তোমাকে বাঁচতে হবে, ওর জন্য তোমাকে বাঁচতে হবে, মানির জন্য বাঁচতে হবে। ও কত ছোটো আছে, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি ভেবে দেখেছো মানির কী হবে? তাহলে ভেতরে নিজেকে পজিটিভ কিছু ভাইবস দাও যে আমি যখন ক্যান্সার থেকে সুস্থ হতে পেরেছি, ভগবান যখন আমাকে সেই জায়গায় পাঠায়নি, সেখান থেকে ভালো হয়ে এসেছি, সামান্য ডিজিজগুলো থেকে আমি ভালো হবো। আর এগুলো কার শরীরে নেই? প্রত্যেকটা মানুষ না এখন প্রত্যেকদিন দেখবে মেডিসিন ছাড়া কারো চলে না। আমি তো রোজ কত মেডিসিন খাই জানো। আমাকে ইউটারাসের জন্য 6 মাস পর প্যাপ টেস্ট করাতো, যেই ডক্টরকে আমি রিপোর্ট দেখাতাম আর কি, উনি আর কি নেই, চলে গেলেন। তো আমি আর আমার হাজব্যান্ড সেটাই ডিসকাস করছিলাম যে আমাকে তাহলে আবারও সুভাষ বিশ্বাসের কাছে গিয়ে চেক আপ করাতে হবে। তো কেন প্যাপ টেস্ট করাতে হয় 6 মাস পর? আমার যখন আইডেন্টিফাই হয়েছে যে আমার ইউটারাসে ইনফেকশান আছে, এটাকে আমার বাদ দিতে হবে, আপ টু 45 তারা বাদ দেবে, এখন বাদ দেবে না, মেডিসিনের ওপরে আমাকে সারা জীবন তাহলে কেন থাকতে হবে, কেন প্যাপ টেস্ট করাতে হবে? আমার যখন এটা আইডেন্টিফাই হয়ে গেছে, প্যাপ টেস্ট করাতে হবে এই কারণে আমারও ইনফেকশানটা ক্যান্সারকে ইন্ডিকেট করছে কিনা, কোনোভাবে ক্যান্সারের জার্ম ভেতরে আনছে কিনা। যদি আনে তাহলে তখনই সাথে সাথে আমাকে ওটা বাদ দিতে হবে। যদি সেটা না আনে তাহলে মেডিসিনের ওপর চলতে হবে, 45 বছর বয়স হয়ে যাওয়ার পর বাদ তো আমাকে দিতেই হবে, তখন ওটা বেশি ক্ষতিকারক হবে, তাই আমাকে বাদ দিতে হবে। এখন বাদ দিলে আমার আরও অনেক বেশি ডিজিজ চলে আসবে। তুমি তো বুঝতেই পারছি ইউটারাস কী জিনিস। তারা বলেছে ওভারি দুটো রাখবে, শুধু ইউটারাসটা বাদ দিয়ে দেবে, যার কারণে আমি সেকেন্ড টাইম কখনো মা হতেও পারবো। আমি তো স্ট্রিক্টলি বলে দিয়েছি আমি যেন কখনো আর মা না হই। আর আমার মা হওয়া নিয়েও দুটো স্টোরি, মানে দুটো আমি 8 ঘন্টা 1 ঘন্টার ভিডিও দিতে পারবো যে কীভাবে আমি মা হয়েছি। তাহলে এতগুলো থেকে যদি আমি বেঁচে ফিরতে পারি, আমি যদি মরে না গিয়ে থাকি, আমার যদি এগুলোর ট্রিটমেন্ট থেকে থাকে, কোনোটাই কি ক্যান্সারের থেকে কম ছিল কিছুতে? আমি তো মনে করি তারও বাবা ছিল। তাহলে তুমি ভাবো তো, যেই সব রোগ আমার এখানে কোনো ডক্টর ধরতেই পারিনি সব টেস্ট করে, সেই রোগগুলো আমি কিন্তু যখন ব্যাঙ্গালোরে যাই আমি জানিই না আমার কী হয়েছে, সেই রোগগুলো ওখানে গিয়ে আইডেন্টিফাই হচ্ছে। আমি যদি ওখানে না যেতাম, যদি এখানেই ট্রিটমেন্ট করাতাম, আমি আজকে মানে আমার 2 বছরের বাৎসরিক কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? সেখানে তোমাদের রোগগুলো তো এখানে আইডেন্টিফাই হচ্ছে, তারপরে তোমরা বেটার জায়গায় ট্রিটমেন্টে যাচ্ছ, এখানকার ট্রিটমেন্ট তোমাদের ভালো লাগছে না বা ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না তাই। আর আমার রোগ তো আইডেন্টিফাই এখানকার ডক্টররা ধরতেই পারেনি। বুঝতে পেরেছো তো? এখনকার দিনে সব কিছু প্রচুর আপডেট, এত ভয় পেলে চলবে না। আর এই কথাগুলো বলা মানে ওই নেগেটিভিটিটাই তুমি ভেতরে নিচ্ছ, এটা তো তোমারও একটা বাজে এফেক্ট হচ্ছে, তাই না? তোমার শরীরটাই তো সব নিচ্ছে, এই কষ্টগুলো, এই মেডিসিনগুলো সব তো তোমার শরীরে নিচ্ছে। তাই এই নেগেটিভটাও তোমার শরীর যদি নেয়, তুমি তো আরও উইক হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। আমি শুধু তোমাকে বোন এটুকুই বলতে চাইছি, আমি তোমার এগেনস্টে নই, আমি একটা কথাও তোমার এগেনস্টে বলিনি। আর উল্টো দিকে যারা ভিডিও দেখছে, তারা এরকম পেশেন্ট প্রচুর আছে, তারাও ভালো কিছু জানে, তারাও নিজেদেরকে মোটিভেট করুক, মনের ভেতরে জোর আনুক, হ্যাঁ আমি ফাইট করতে পারবো, আমার রোগ আইডেন্টিফাই হয়েছে, আমি ফাইট করবো, ট্রিটমেন্ট করবো, আমি সুস্থ হয়ে যাবো। অসাধ্য কিচ্ছু নেই বোন, অসাধ্য কিচ্ছু নেই। এখনকার দিনে কী না হয় গো,
কি না হয় বলো তো? সেই জায়গায় দাঁড়িয়েই বলছি, এতটা নেগেটিভ বলো না। আরও কিছু কথা আমি তোমাকে বলবো, আরও একটা ভিডিও আমি করবো এরপরে, হয়তো আজকে করবো না কালকে করবো। কিছু কথা আমার তোমাকে আরও বলার আছে, নিশ্চয়ই বলবো। তুমি সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নেগেটিভ না, ভিডিও অবশ্যই করে, ডেফিনেট, পয়সার দরকার, তুমি যেভাবে ইচ্ছা করো, মরাটা বাদ দিয়ে বলো, এটুকুই বলছি। এই মরা কথাটা বাদ দিয়ে তুমি বাকিটা সব কিছু দিয়ে ভিডিও করো, কোনো অসুবিধা নেই। কারণ ওগুলো দেখতে না আমারও বড্ড খারাপ লাগে। একটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, সে এখনই যদি বলে মরা আমি তো তোমার থেকে কত বড়, তখন আমার গিয়ে মনে হয় ভগবান, ও যদি এই কথা বলে তাহলে আমি বেঁচে থেকে, আমি বেঁচে আছি, ওর বাচ্চাটা কত ছোটো। নিজেকে বড্ড খারাপ, মানে ছোটো মনে হয় যে ভগবান তুমি কেন এতটা এরকম করছো। তাই জন্যই বলছি। আর আমার পার্সোনালি বুকে প্রচণ্ড পেইন হয়, বিশ্বাস করো। এই একটা ছোট মেয়ে, তুমি যদি এখন এই ধরনের কথা বলো, আমার খুব খারাপ লাগে। এই কারণেই বললাম। ভালো থেকো বোন, সুস্থ থেকো। বন্ধুরা তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ভুল বললাম না, ঠিক বললাম, কমেন্ট সেকশন খোলা আছে, জানিও। পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা।